আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। নমস্কার, আমি তরুণ ঘোষ। টাইটেলে আমি যা দিয়েছি, তারেক রহমান এবং তার সরকার ভয়ে কাঁপছে। ইউনূস তো আর দেশে ফিরবে না, নিশ্চিত থাকুন দেশে ফিরবে না। আর ভারত সরকার একেবারে শেখ হাসিনার পেছনে পুরো শক্তভাবে দাঁড়িয়ে আছে এবং একই সময়ে চীন এবং রাশিয়া দুটোই শেখ হাসিনার পক্ষে। এখন আপনাদের মনে থাকতে পারে যে ডক্টর ইউনূস যখন এখানে এসেছিলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে 10 মিনিটের একটা সাক্ষাৎ হয়েছিল। তার প্রথম দাবি ছিল শেখ হাসিনার প্রত্যর্পণ। তখন মোদিজি বলেছিলেন ওইটা বাদ দিয়ে আপনি বাকিটুকু বলুন। তো বাকিটুকু বলার আর কেউ ছিল না। 10 মিনিটের মধ্যে মিটিং খতম। উনি বেরিয়ে চলে গেলেন হাত টাত মিলিয়ে। তারপরে পিছনে লাগলেন খলিলুর রহমান। তিনি বারবার আবেদন নিবেদন করলেন। তারপর প্রথমে ডসিয়ার পাঠানো, তারপর হচ্ছে গিয়ে আপনার চিঠির পর চিঠি, কি না শেখ হাসিনাকে প্রত্যর্পণ চাই। ভারত বরাবরই বলে দিয়েছিল যে শেখ হাসিনাকে, মানে পক্ষান্তরে বলেছিল, সরাসরি বলেনি আমরা ভেবে দেখছি, আমরা খতিয়ে দেখছি। ভারত সরাসরি কখনো বলে না, এই সমস্ত বলে কিন্তু কাটিয়ে দিচ্ছিল। তখন এটা ছিল জনগণকে খুশি করার জন্য, ভেতরে কিন্তু দম নেই। আচ্ছা, শেখ হাসিনার কাফন দাফন হয়ে গিয়েছে, তার দিল্লিতে কাফন দাফন হয়ে গিয়েছে, আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গিয়েছে। এই সমস্ত বলার পর যখন শেখ হাসিনা যখন বললেন যে আমি মাথা উঁচু করে দেশে ফিরব এবং কনফার্ম ডেট বললেন যে এই বছরের ডিসেম্বরের মধ্যেই ফিরব, তখন সব অন্তরাত্মা কেঁপে গেল। কেঁপে গিয়ে হলো আমাদের তো ভক্তিবাদী সব শেষ হয়ে গেল। এখন যাকে আমরা প্রত্যর্পণ চাইছি তিনি নিজেই প্রত্যাবর্তন করছেন, তাহলে এখন কি করা যায়? আমি বলেছিলাম না একবার, বহু আগে, আপনাদের স্মরণে থাকবে কি থাকবে না আমি জানি না, যে অনুপস্থিত শেখ হাসিনা উপস্থিত শেখ হাসিনার থেকে অনেক বেশি ভয়ঙ্কর। তিনি এখানে বসে কি গুটি চালছেন, কি করছেন, সেগুলো তিনি সব জানেন। তিনি তো বসে নেই। তিনি নিজে বলেছেন আমি এতগুলো দেশ চালিয়েছি, এই এত বছর দেশ চালিয়েছি, এত দেশের সঙ্গে আমি আমার সুসম্পর্ক রেখে চলেছি। তো সে এখানে চলে এসছেন। তারপরে মোদিজির এরকম বিশ্ব ভ্রমণ এবং আমেরিকা নরম হয়ে যাওয়া অবস্থা। আমেরিকা চাইলে কিন্তু একেবারে পায়ে পড়ে যাবে, এরকম অবস্থা। একমাত্র সফট কর্নার হচ্ছে গিয়ে বাংলাদেশ। এখন যখন সারা বিশ্ব শেখ হাসিনার পক্ষে এবং ভারত যখন শেখ হাসিনার পক্ষে, তার ফিরে যাওয়ার পক্ষে, একটা কথা আমি বলেছিলাম যে ভারতের অভ্যন্তরে একটা আলোচনা হয়েছে, এখানে তো সর্বদলীয় মিটিং ডাকার দরকার নেই, তার থাকার ব্যাপারে সর্বদলীয় মিটিং ডাকার ব্যাপার ছিল। তার দেশ, তিনি ফিরে যেতে চান, ফলে আমাদের সর্বদল মিটিং করার তো কোনো দরকার নেই। এই যে রয়টার্স যে রিপোর্টটা বার করলো, রয়টার্স কিন্তু আমাদের প্রতিনিধিকেও ফোন করেছিলেন, বিদেশ দপ্তরের প্রতিনিধিকে। তারা বলেছে ভারতের পক্ষ থেকে
এই ব্যাপারে কোনো প্রতিক্রিয়া জানানো হবে না, কোনো দপ্তর থেকে কোনোভাবেই প্রতিক্রিয়া জানানো হবে না। ফলে রয়টার্স বুঝে গিয়েছে যে এখানে ধরে লাভ নেই। এবার তিনি বাংলাদেশ কর্তৃপক্ষকে ধরলেন। রয়টার্সের 7 দিনের প্রচেষ্টা এই কপিটা নিয়ে, যে 7 দিন ধরে তারা বিভিন্ন ব্যক্তিকে ফোন করেছেন, ফোন করে বোঝার চেষ্টা করেছেন যে শেখ হাসিনা ফিরলে পরে তাদের কি বক্তব্য, কিন্তু কেউ কোনো কথা বলেননি। একটাই কারণ ভয় ত্রাস গ্রাস করছে আস্তে আস্তে। আর এই যে ডিসেম্বর বলছেন না, উনি ডিসেম্বরটা উনি মাথায় ঢুকিয়ে দিচ্ছেন। তার মধ্যে দেখবেন এই ডিসেম্বর করে সবাই যখন প্রস্তুত হবে, তার মধ্যে ছপ করে একদিন ঢুকে পড়বেন। মিলিয়ে নেবেন আমার কথা। তো তখন এই বাহাদুররা যাবে কোথায়? আপনারা যদি ইউটিউব সার্চ করেন যে বেগানি শাদি মে আব্দুল্লাহ দিওয়ানা সং, একবার সার্চ করে দেখুন, বেগানি শাদি মে আব্দুল্লাহ দিওয়ানা সং বলে লিখুন। লিখলে যে গানটা আপনারা পাবেন, সেই গানটাতে পরিস্থিতি পুরো ব্যাখ্যা হয়ে গিয়েছে, যে কেন আমি এটা বললাম। এটা আপনারা খুঁজে বার করুন, না পারলে আমায় লিখবেন, তখন আমি আপনাদের বলে দেবো যে বেগানি শাদি মে আব্দুল্লাহ দিওয়ানা আমি কেন বললাম। তো এখন শেখ হাসিনা তো পুরোপুরি তৈরি হয়ে গিয়েছেন বিদেশের সমস্ত শক্তিগুলোর সঙ্গে। তার টেলিফোনিক কনভারসেশন হয়েছে এবং উনি আমার অনুরোধ মেনে একবার আমাকে টেলিফোন করতে বলেছিলেন ইন্টারভিউয়ের জন্য, কিন্তু আমি আর সময় পাইনি যে তার টেলিফোনটা আমি করব, মানে তাকে টেলিফোন করে তার ফোনটা আমি রেকর্ড করব। কারণ আমি যখন করি তার টেলিফোন তখন ব্যস্ত থাকে, তারপর আমিও ভুলে যাই, এটা করতে গিয়ে আর হয়নি। তো এই বেগানি শাদি মে আব্দুল্লাহ দিওয়ানারা যে এতক্ষণ নেচে বেড়ালো, ফলটা কি হলো? ফলটা হলো অশ্বডিম্ব। এখন আমি অনেকদিন আগে আবার একটা ভিডিওতে বলেছিলাম, হ্যাঁ বললেও মুশকিল, না বললেও মুশকিল। এখন ফাটা বাঁশে আটকে গিয়েছে বিএনপি সরকার এবং তারেক রহমান, মুখ দিয়ে রা বেরোচ্ছে না। আরে সংসদে দাঁড়িয়ে যখন বলছে কাফন দাফন হয়ে গিয়েছে, তাহলে বলতেই পারে আমরা দেশে ফেরাবো না, বলতে তো পারে আমরা দেশে ফেরাবো না। আসলে তারা জানে শেখ হাসিনা যেদিন দেশে ফিরবেন, সেদিন না সেনাবাহিনী কাজ করতে পারবে, না পুলিশ, না এই চ্যাংড়াগুলোর দল। ও তো ক্রমশ মারকে কে এখন তো ভীতু হয়ে গেছে। সাধারণ মানুষ তারা যা পাগলের মতো ছুটবেন এয়ারপোর্টের দিকে, বা যদি খবর পান কোনো স্থলপথের দিক দিয়ে ঢুকছেন, তারপরে সেখানে দেখবেন তার বাড়ি ফিরতে 12 ঘন্টা লেগে যাবে। সেটা কিন্তু হতে যাচ্ছে, আপনার মানুষ চোখে দেখতে পাবেন। এই যে দীর্ঘ 2 বছর ধরে আমি কথা বলে যাচ্ছি, অনেক আমাকে নেগেটিভ মন্তব্য শুনতে হয়েছে, আমি কিন্তু তাও থামিনি, কারণ আমি জানতাম সত্যিটা, যে এটাই একদিন হবে, ভারতবর্ষ এটাই করবে। এখন আমাদের এখানে 185 কিলোমিটার আর বাকি আছে বেড়া লাগাতে। সেটা সরকার বলছে, বিএসএফ বলছে যে এখন চূড়ান্ত পদ্ধতিতে কাজ চলছে, আর হয়তো বড়জোর 15 দিন থেকে 1 মাস লাগবে। আর যে সমস্ত অঞ্চলে আপনার মানে হয়নি, বেড়া লাগানো হয়নি, যেমন বন, তারপর নদী, জলাশয়, ডোবা,
এই সমস্ত অঞ্চলে বিশেষ ব্যবস্থা করা হবে, সেটা একটা ভিডিও বার্তা দিয়েছেন আমাদের এই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ফলে পুরোটা যখন ম্যানেজ হয়ে যাবে, তারপরে দেখবেন যে কোনো একদিন হঠাৎ করে 10 ঘন্টা 12 ঘন্টা আগে তিনি নেতাদের জানিয়ে দেবেন যে আমি ফিরছি। সেদিন দেখবেন দলে দলে মানুষ ঢাকার বুকে নেমে পড়েছে। এই সত্যটা এরা জানে বলে এরা শেখ হাসিনাকে ফেরানোর জন্য কোনো রকম কথাবার্তা বলছে না। এই যে 7 দিন ধরে ওরা লেগেছিল রয়টার্স একটা মন্তব্য পাওয়ার জন্য, কপি ধরে রেখে দিয়েছিল। কপি 2 তারিখে তৈরি হয়ে গেছিল, সেই কপিটা 7 দিন বাদে ছাড়া হলো, আর কোনো মন্তব্য পাওয়া যায়নি। শেষে তারা লিখে দিয়েছে কেউ কোনো মন্তব্য করতে চায়নি। এতে কি বোঝা যাচ্ছে? তারেক রহমান এবং তার সরকার ভয়ে কাঁপছে। ইউনূস তো আর দেশে ফিরবে না, নিশ্চিত থাকুন দেশে ফিরবে না। আর ভারত সরকার একেবারে শেখ হাসিনার পেছনে পুরো শক্তভাবে দাঁড়িয়ে আছে, এবং একই সময়ে চীন এবং রাশিয়া দুটোই শেখ হাসিনার পক্ষে। কারণ আপনাদের মনে থাকতে পারে, যখন শেখ হাসিনার দলকে নিষিদ্ধ করা হলো, তখন কিন্তু চীন কিন্তু একটা কথা গ্লোবাল টাইমসে বলেছিল যে কোনো দলকে নিশ্চিহ্ন করে, মানে নিষিদ্ধ করে রাজনৈতিক চলতে পারে না। আর নিজের দেশে কি হচ্ছে না হচ্ছে সেটা পরের কথা, কিন্তু বাকতাল্লা করার সময় কিন্তু বাকতাল্লা দিয়ে দিয়েছে। অর্থাৎ আমি হাসিনার পক্ষে, হাসিনার বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে যে অ্যাকশনটা নেওয়া হয়েছে তা আমি তার বিরোধিতা করছি। ফলে চীন যে আপনাদের এসে সাহায্য করবে ভুলে যান, কারণ চীন চায় না ভারতকে ছড়াতে। রাশিয়া তার সঙ্গে আছে, সে খুব বুদ্ধিমান, অত্যন্ত চালাক, সে আড়ালে খেলে, সে কখনো সামনে আসবে না, এগিয়ে এসে আপনাকে সাহায্য করবে না। আর পাকিস্তান, তার তো অবস্থা খুবই খারাপ। একবার সার্চ করে দেখবেন, পাকিস্তান নিউজ সার্চ করলেই বুঝতে পেরে যাবেন যে পাকিস্তানের কি অবস্থা, সোশ্যাল মিডিয়াগুলো কি বলছে। গভর্নমেন্ট কি বলছে সেটা বড় কথা না, সোশ্যাল মিডিয়া কি বলছে আপনারা সবাই লক্ষ্য রাখুন। এবং আমার কথা যে অক্ষরে অক্ষরে বলতে চলেছে, সেটা কিছুদিনের মধ্যেই আপনারা বুঝতে পারবেন। সবাই ভালো থাকবেন। আপনাকে আমি লিখে দিতে পারি, এই যে জামাত বিএনপির 25% মানুষ সেদিন উপস্থিত থাকবে। আজকে জামাত বিএনপির যে সমর্থক দেখতেছেন, এদেরই 25% শেখ হাসিনাকে অভ্যর্থনা জানানোর জন্য সবার আগে লাফালাফি করবে, নাচবে, কোদাকুদি করবে, ব্যান্ড পার্টি করবে। আপনি লিখে রাখেন। আর আওয়ামী লীগ তাহলে কি করবে? মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ তাহলে কি করবে? শেখ হাসিনাকে আপনি ঠিকই রাখতে পারবেন না, বরং স্থলপথে আসলে ভালো হবে। আপনি দেখতে পারবেন দুই পাশে কিভাবে নারীরা তাকে অভ্যর্থনা জানায়, কল্পনাই করতে পারবেন না। সেই জন্যই বলেছি, আপনারা বলছেন না যে তিনি আত্মসমর্পণ করতে আসছে, আমার তা মনে হয় না। তিনি বাংলাদেশে পা রাখা মানেই যারা এখন ক্ষমতায় আছে তাদের আত্মসমর্পণ তিনি করাবেন। তিনি জেলে যাবেন না, জেলে তিনি ঢোকাবেন যারা জুলাই সন্ত্রাস ঘটিয়েছে, এই দেশের অর্থনীতি, এই দেশের গণতন্ত্র যারা ধ্বংস করেছে, এই দেশের মুক্তিযুদ্ধের চেতনা যারা ধ্বংস করেছে, তাদেরকে জেলে ঢোকানোর জন্য তিনি আসবেন। শেখ হাসিনা বুঝি বাংলাদেশে জেলে যাওয়ার জন্য আসতেছে? শেখ হাসিনা বুঝি বাংলাদেশে আসতেছে মরার জন্য? শেখ হাসিনা এত পাগল হয়েছে? অত নালি এত সের না আপনি শেখ হাসিনাকে মেরে ফেলবেন, আর বাংলাদেশের আওয়ামী লীগের লোক, মুক্তিযুদ্ধের পক্ষের লোক বসে থাকবে। কারণ তারা বুঝে ফেলেছে আর বসে থাকার সময় নেই। শেখ হাসিনা বুঝে ফেলেছেন যত বসে থাকবেন, বরং এই মহিরু, এই স্বাধীনতা বিরোধী চক্র আস্তে আস্তে শেকড় বেশি করাবেন। শেখ হাসিনা যেদিন বাংলাদেশে ঢুকবেন, সেনাবাহিনী ক্যান্টনমেন্টে নেরিকুত্তার মতো লেঙ্গুর ভিতরে দিয়ে পালাবে, অথবা তাকে সংবর্ধনা জানাবে। যে সেনাবাহিনী মৌলবাদ ও জঙ্গিবাদ এবং স্বাধীনতা বিরোধীদের নেতা তারেক রহমানকে সংবর্ধনা দেয়, সেই সেনাবাহিনী যদি শেখ হাসিনাকে সংবর্ধনা না দেয়,
এই সেনাবাহিনীর অস্তিত্বই থাকবে না বাংলাদেশে। সেনাবাহিনী জানে যে এইবার শেখ হাসিনাকে যদি তারা হত্যা করে, আমি বলে দিলাম, আমি শেখ ফরিদ বলে রাখলাম আপনার চ্যানেলের মাধ্যমে, যেটা আর কোনো চ্যানেলে বলি নাই, আমার চ্যানেলে বলতে চাইছিলাম, বলে দিলাম, ওই যে কি ট্র্যাক্টর মনে হতো ফট করে বলে দিলাম আর কি। সেটা হলো, যদি শেখ হাসিনাকে এবার হত্যা করে সেনাবাহিনী, নিশ্চিত থাকেন বাংলাদেশ আগামীতে সেনাবাহিনী বলতে কিছু থাকবে না। হ্যাঁ, এটা আপনি নিশ্চিত থাকেন, যদি শেখ হাসিনাকে তারা হত্যা করে বা করায়, এই ষড়যন্ত্র থাকে, আপনি নিশ্চিত থাকেন আগামীতে সেনাবাহিনীর অস্তিত্ব থাকবে না। যদি ভুলে এই কাজ করে, থাকবে না, থাকবেই না। আন্তর্জাতিকভাবে তারা চাপে পড়বে, আর বাংলাদেশ আওয়ামী লীগের লোকজন আর কোনো জিনিস বলবে সেনাবাহিনী আমার দরকার। তারা যদি মনে করে 1975 সালে, এটা ভুল হবে, তাদের কল্পনাই করতে পারবে না। তিনি কি জীবনের ঝুঁকি নিয়ে আওয়ামী লীগটাকে রক্ষা করার জন্য, আওয়ামী লীগটার নেতা কর্মীদের রক্ষা করার জন্য এই ঝুঁকি নিচ্ছেন আপনার মনে হয়? আমি মনে করি তিনি শুধু আওয়ামী লীগের জনগণকে, আওয়ামী লীগের যারা সমর্থক নেতাকর্মী তাদের রক্ষা করতে আসতেছেন না, তিনি বাংলাদেশের মানুষদের রক্ষা করতে আসতেছেন। তিনি বাংলাদেশের গণতন্ত্র রক্ষা করার জন্য আসতেছেন। জননেত্রী শেখ হাসিনা ডিসেম্বর মাসে যে ঘোষণা দিয়েছেন, তিনি বাংলাদেশে আসতেছেন বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা সুরক্ষিত করার জন্য আসতেছেন। তিনি শুধুমাত্র আওয়ামী লীগের নেতাকর্মীকে উদ্ধারের জন্য তিনি আসতেছেন বলে আমি মনে করি না। আমি এও মনে করি না যে তিনি তার ব্যক্তিগত লাভের উদ্দেশ্যে আসতেছেন। আমি মনে করি তিনি তার জীবন এবার বাজি রেখে চলেছেন। তার কারণ হচ্ছে এই দেশের অর্থনীতি, গণতন্ত্র, মুক্তিযুদ্ধের চেতনা, জনগণের ভাতের অধিকার, জনগণের কথা বলার অধিকার, জনগণের সকল অধিকার, মানবিক অধিকার রক্ষার জন্য তিনি আসবেন এবং আসবেনই, আসতেই হবে। আমি তো বলেছি, আমি কি বলেছিলাম তখন, আওয়ামী লীগকে ফিরতেই হবে জনগণের জন্য। আমি বলেছিলাম আওয়ামী লীগকে ফিরতেই হবে নারীর অধিকার প্রতিষ্ঠার জন্য। আমি বলেছিলাম আওয়ামী লীগকে ফিরতেই হবে এই দেশের গণতন্ত্র উদ্ধারের জন্য। আমি বলেছিলাম যে আওয়ামী লীগকে ফিরতেই হবে, ভরসা হয় না ভয়ঙ্কর রূপে, এই দেশের সাধারণ মানুষের অধিকার রক্ষা। বলেছিলাম তো, শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন, আমি হ্যাপি, আমি খুব খুশি তিনি আসতেছেন। আসুক, তারা আসা দরকার, কারণ যতই সুযোগ দিবে ততই এই দেশে মৌলবাদ আরো, কারণ মুখোমুখি হতেই হবে। বাংলাদেশ আওয়ামী লীগ যদি মনে করে যে তারা মুখোমুখি না হয়ে তারা ক্ষমতায় যাবে বা তাদের ক্ষমতায় যেতে দিবে, ভুল। মুখোমুখি হতেই হবে। ওই যে জামাত, বিএনপি, হেফাজত, চামরান, আইপি আর মোল্লা মিলিটারি, তাদের যে প্রভু বর্তমানে, তারা কিন্তু একটা জিনিস দেখে ভয় পায়, সেটা জনস্রোত। জনশক্তির উপরে কোনো শক্তি নাই। রাজপথ আপনার দখল, মানে সব আপনার। সেনাবাহিনী কোলাবে না এই দেশে। ভাই আমি দেখেছি তো 88 সালে কিভাবে সেনাবাহিনী মারামারি করে, 90 সালেও দেখেছি। পারবে না, টিকতে পারবে না। সেনাবাহিনী যদি ভুলে এইবার আক্রমণ করে, মানুষকে মারে, আপনি তার সিমটম পেয়েছেন। কিন্তু গত বছর কিন্তু গোপালগঞ্জে 5টাকে মেরে সেনাবাহিনী বুঝে ফেলেছে তাদের মিশন কিন্তু আমরা খায় ফেলাম। আমি তো আগে আপনার চ্যানেলে ডিক্লেয়ার দিয়েছিলাম, ডিসেম্বরের মধ্যে যদি সেনাবাহিনী ফিরে না যায়, এদের মিশনের এত বাতা বন্ধ হয়ে যাবে। তার জন্য যা যা করতে হয় আমরা তা করবো। আপনার চ্যানেলে প্রথম বলেছিলাম, আর অন্যান্য চ্যানেলেও বলেছি, আমরা দেখবো। একজন লিখেছেন ফরিদ ভাই, শেখ হাসিনা দেশে আসলে একটি যুদ্ধ হবে স্বাধীনের বিরোধীদের সাথে, স্বাধীনের পক্ষের শক্তির সাথে। আপনি কি এর সাথে একমত কিনা? যদি সেনাবাহিনী সরাসরি স্বাধীনতা বিরোধীদের পক্ষ নেয়, যদি সেনাবাহিনী সরাসরি পেয়ারা পাকিস্তানিদের পক্ষ নেয়, যদি সেনাবাহিনী সরাসরি মোল্লাদের, জঙ্গিদের পক্ষ নেয়, তাহলে রক্তপাত হবে। কিন্তু যদি সেনাবাহিনী কোনো পক্ষ না নেয়, এই মৌলবীরা দেখেন মিলাদ পড়ানোর জন্য এসে বসে থাকবে, চুপ করে এসে সবাই বলবে যে আমাকে একটু ওয়াজ করতে দিও বাবারা। এরা হইলো শক্তের ভক্ত, নরমের জম। সেনাবাহিনী থাকলে এরা আবার ভয়ঙ্কর 71-এর মতো গণহত্যা চালাইতে হবে। কিন্তু সেনাবাহিনী ওই ঝুঁকি নিবে না। বললাম তো, সেনাবাহিনী যদি এইবার কোনো রকম গণহত্যায় জড়িত হয়, সেনাবাহিনী যদি কোনো রকম শেখ হাসিনাকে হত্যায় জড়িত হয়, সেনাবাহিনী আজীবনের জন্য বাংলাদেশ থেকে বিলীন হয়ে যাবে। কেউ রক্ষা করতে পারবে না। আপনার কি মনে হয় সেনাবাহিনী তাকে এয়ারপোর্ট বা যেদিকে উনি ঢুকবেন দেশে, সেখান থেকে নিরাপত্তা হেফাজতে নিয়ে যেতে পারে তাকে? না, শেখ হাসিনাকে গ্রেপ্তার করার কোনো ক্ষমতাই রাখে না এই মুহূর্তে, কেউ ক্ষমতা রাখে না। কারণ আমি আপনাকে আগে বলেছি, গ্রেপ্তার বললো না, গ্রেপ্তার বললেন নিরাপত্তা হেফাজতে নিয়ে গেলাম, এটা দিতে পারে। তাকে কোন নিরাপত্তা, তারেক রহমানকে যখন নিরাপত্তা দিয়েছে ওরকম নিরাপত্তা দিতে পারে, সেটা আমি বিশ্বাস করি। সেনাবাহিনী যখনই দেখবে যে 50 লক্ষ মানুষ, 50 ভাই, এই যে আপনি লেখছেন এই সকল আকাশ কুসুম কল্পনা, আপনি বুকে হাত দিয়ে বলেন তো, জামাতের কোন সুধীর ভাই বলছিল যে 5 তারিখে শেখ হাসিনা সরকার থাকবে না? বলেছিল আপনাদেরকে। তারেক রহমান জীবনে স্বপ্ন দেখছিল আইসে ক্ষমতা নিবে। জামাত জীবনে স্বপ্ন দেখছিল 70টা আসন এইভাবে চামচামি করে পৃথিবীর বড় বড় রাষ্ট্রের পা চুমু খায়া ইহুদি খ্রিস্টানের তারা পাবে, এটা আপনি কল্পনা করেছিলেন?
শেখ হাসিনা কিন্তু বঙ্গবন্ধুর কন্যা, তার কিন্তু 5 কোটি লোক এখন সমর্থক। এটা একটু আকাশ কুসুম কল্পনা নয়। আপনি দেখতে পারবেন ডিসেম্বর মাসে, আমি শেখ ফরিদ বলে রাখলাম, দেখতে পারবেন যে কি করে। আপনি যেটা বললেন যে শেখ হাসিনাকে সেনাবাহিনী নিরাপত্তা দিতে পারে এই জন্য যে, কারণ তার যদি কিছু হয় সমস্ত দায় পড়বে সেনাবাহিনীকে। কারণ শেখ হাসিনা দেশে প্রবেশ করলে জঙ্গিরা তাকে মেরে ফেলার চেষ্টা করবে, পাকিস্তানের প্রতি যারা জঙ্গি তারা তাকে হত্যা করার চেষ্টা করবে। সেনাবাহিনী বরং তাকে নিরাপত্তা দিতে হবে, যদি না দেয় এর দায় সম্পূর্ণ সেনাবাহিনীর উপর পড়বে। আর সেনাবাহিনী নিজেই যদি জড়িত থাকে 75 মতো মনে করে যে সেই কাজ আবারও করবে, অতনালি আদেশের না। এইবার শেখ হাসিনা কিছু হলে তাকে কেউ ছাড়বে না। নিরাপত্তা দিই, যদি বাংলাদেশ সেনাবাহিনী এই দেশে একটা প্রতিষ্ঠান হিসেবে টিকতে চায়, অবশ্যই শেখ হাসিনাকে সেদিন তারা নিরাপত্তা দিতে হবে। তারেক রহমানকে দিলে শেখ হাসিনাকে কেন দিতে পারবে না? শেখ হাসিনা তো এই দেশে মুসলেখা দেওয়া যায় না। তারেক রহমান এই দেশে মুসলেখা দিয়ে গেছিল 24 ঘন্টায় 3টা। তাকে যদি তেলায় আপনি যদি তাকে নিরাপত্তা দিতে পারেন, গার্ডও বানার দিতে পারেন, শেখ হাসিনা কেন দিবেন না? কেন দিবেন না? তো কাঠ খাইলে আংরা হাঁকতে হবে। এই দেশে আমাদের সেনাবাহিনী দরকার নাই, ওই সেনাবাহিনী আমাদের দরকার নাই যারা আমাদের নেতাদের গুলি করবে, ওই সেনাবাহিনী আমাদের দরকার নাই। আপনি জামাতের কান্দে নিয়ে ঘুরবেন, জামাতি ভাবির পোলাদের সেনাবাহিনী কান্দে নিয়ে ঘুরবেন, আর শেখ হাসিনাকে আপনি গ্রেপ্তার করবেন, অত নালি আদেশের এত সস্তা না। তো দেখার আছে এই দেশে মুখোমুখি হবেই মৌলবাদী শক্তির সাথে। যদি সেনাবাহিনী না থাকে তাহলে 24 ঘন্টাতে এরা বা 72 ঘন্টাতে এরা পরাজিত হবে। আর সেনাবাহিনী থাকলে হয়তো 1 মাস 15 দিন লাগতে পারে, কিন্তু পরাজিত হবে। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এবং আওয়ামী লীগের কাছে পরাজিত হবেই। 71-এ 93,000 সেনাবাহিনী পাকিরা যখন পারে নাই, বাংলাদেশি সেনাবাহিনীও পারবে না। মালয়েশিয়ার এই রিপোর্টটা আপনার খেয়াল চোখে পড়ছে? মালয়েশিয়া সেই একটা আদম ব্যবসায়ীর সঙ্গে তারেক জিয়ার বৈঠকের ব্যাপারটা মালয়েশিয়া পত্রিকা এবং সিঙ্গাপুরের পত্রিকায় রিপোর্ট হয়েছে। এটা আমরা এরকম শুনেছি, এরা তো তা করবে। 17 বছর ক্ষমতার বাইরে ছিল, লুটপাট করার জন্য আদম ব্যাপারে মালয়েশিয়া। এই যে দেখেন না, 2,42,000 বের করে দিতেছে। তারেক রহমানের এই খবরের পরে আমরা শুনেছি মালয়েশিয়া থেকে ঘেঁটি ধরে সব বাংলাদেশিদের বের করে দিবে। আল্লাহ বাঁচাইছে যে চায়নাতে বাংলাদেশিরা কামলা দিতে যায় না, চায়না থেকেও বের করে দিত। এদের অত্যাচারে, এদের আলোচনায়, এদের কার্যকলাপে তো তারেক রহমান বাইরে গেলে অনেক কিছু করবে, আরো কত কিছু প্রকাশ হবে, দেখতে পারবেন। কিছুদিন পরে তারেক রহমান সম্পর্কে, জামাতের আমির সম্পর্কে এমন কিছু সামনে নিউজ আসবে, দেখতে পারবেন, যা আমরা কল্পনাও করতে পারতেছি। আপনি কি মনে করেছেন শেখ হাসিনা এত কাঁচা? এমনি ঘোষণা দিয়ে ডিসেম্বরে আসবো, এমনি ঘোষণা। এই 6 মাসেই তো দেশের অর্থনীতি পঙ্গু হয়ে যাবে এমনি। জনগণ তার সাথে এখন যদি 10 লক্ষ মানুষ মনে করেন আওয়ামী লীগের বাইরে যোগ দিত এই মিছিলে, ডিসেম্বর মাসে সেটা হবে 20 লক্ষ। সেই জন্য এই ঘোষণাটা একটু সময় নিয়েছেন তিনি, আর এদের একটু চিৎকার করার সুযোগ দিয়েছেন। এরা একটু চিৎকার চেঁচামেচি করে পাগল হোক, উন্মাদ হোক, পালায় যাক। শেখ হাসিনা এই ঘোষণাতে পালায় যাওয়ার সুযোগ দিয়েছে। আমার ভাবির পোলাদের আসলে শেখ হাসিনা এই ঘোষণাতে পালায় যাওয়ার একটা সুযোগ দিয়েছে, আমি জানি। কারণ এরা যদি পালায় না যায়, দেশে আওয়ামী লীগ যারা করে, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ যারা নির্যাতিত নিপীড়িত, এদের তো ধরে খেয়ে ফেলবে। তাই শেখ হাসিনা একটা অগ্রিম ঘোষণা দিয়ে এদের পালানোর সুযোগ করে দিয়েছে, এবং এরা পালাবে। যে আমার ভাবির পোলা নাহিদ, সজীব ভুইয়া না কিছু ইয়া কি যেন আছে, এদের 2জনেরই বাপই হইল নারী বিদ্বেষী এবং বাটপার। একজন ছাত্রীকে লিফটের মধ্যে চুমা খাইছে, জড়াই ধরছে, দর্শন করতে গেছে, আর একজন শিক্ষিকাকে অপমান করেছে, আমরা দেখেছি। আপনি নিশ্চিত থাকেন ডিসেম্বর মাসে অনেক কিছু ঘটবে এই দেশে, ঘটনা যেভাবে ঘটানোর চেষ্টা করো। তবে আমি মনে করি যে বাংলাদেশে যে জঙ্গিবাদী শক্তিটা আছে, এটা শেখ হাসিনার জন্য হুমকি। কিন্তু সেনাবাহিনী যদি পক্ষ না নেয়, 72 ঘন্টার মধ্যে এদের খুঁজে পাবেন না। কারণ এরা জানে এদের কি পরিণত। এরা যে এবার জেলে ঢুকবে আর ফিরে আসতে পারবে না। এই যে এটিএম আজহারুল যে জেলে ঢুকবে আর ফিরে আসতে পারবে না, মামুনুল হক যে এবার ঢুকবে আর ফিরে আসতে পারবে না, সে যদি মনে করে যাত্রাবাড়ির মাদ্রাসার লিল্লাহর ছাত্রদের মিছিল করবে, তাহলে আওয়ামী লীগ তো লিল্লাহ দেয়, আওয়ামী লীগ তো লিল্লাহ খায় না। ছাত্রলীগ তো লিল্লাহ দেয়, ছাত্রলীগ তো লিল্লাহ খায় না। যুবলীগ তো লিল্লাহ দেয়, লিল্লাহ খায় না। কৃষক লীগ তো জিল্লাহ দেয়, মাদ্রাসা লিল্লাহ খায় না। তাহলে লিল্লাহ খোরেরাই যদি লিল্লাহ খোরের নেতা এত চাপা মারতে পারে, তাহলে যারা লিল্লাহ দেয় তাদের নেতা কি করবে? কারণ একটা ডেডলাইন অনেকে মনে করছে। আমিও মনে করতেছি শেখ হাসিনা হয় প্রথম 1 ডিসেম্বরে ঢুকবেন অথবা 16 ডিসেম্বরে ঢুকবেন, এটা আমার ধারণা। কারণ 16 ডিসেম্বরের আগেই তিনি ঢুকবেন আমার ধারণা। মানে এই ডিসেম্বর মাসটাই তো মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের মাস। ওই ডিসেম্বরে একবার পরাজিত হয়েছে এই জামাত বিএনপিরা, তাদের পূর্বসূরীরা পরাজিত হয়েছে, হেফাজতিরা, ভাবির পোলাদের দাদারা পরাজিত হয়েছে। এই 16 ডিসেম্বরে আবার আমরা পরাজিত করব শেখ হাসিনার নেতৃত্বে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ দেখবেন আপনি কিভাবে নেমে আসে, কল্পনাই করতে পারবে না। আমি শুধু কি অপেক্ষায় আছি জানেন? শেখ হাসিনা আসার পরে
জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে আসার পরে এই প্রথম আলো কি লেখে, এই মহিউদ্দিনেরা কি লেখে, মোল্লারা কি লেখে, আমি একটু দেখে যেতে চাই। কিভাবে দেখবেন আর ইউটার্ন নেয়, 24 ঘন্টার মধ্যে দেখবেন এদের রূপ পাল্টে যাবে, এরা শেখ হাসিনা বন্দনা শুরু করে দিবে। দেখবেন আমাদের এখন ভারতের দালাল বলে না, আমাদের এখন শেখ হাসিনার দালাল বলে না। হ্যাঁ, দেখবেন কত বড় দালাল এরা দেখতে পারবেন। তখন আমি শেখ ফরিদ, আপনি এদের তারা কত বড় দেখতে পারবেন আপনি। এই প্রথম আলোর মতিউর রহমানেরা এরা দেখবেন কিভাবে শেখ হাসিনার জুতা চাটতে যায়, আপনি দেখতে যায়। শেখ হাসিনা বহুত দূরের কথা, শেখ হাসিনার জুতা লাগবে। আপনি আসিফ নজরুলের মতো বাটপাড়ের পিছনে আনিসুল হককে যাইতে দেখেন না কিভাবে ফাইলে দৌড়াইতেছে। দেখবেন সাদ্দামের জুতা চাটতে চাটতে প্রথম আলোর পত্রিকার সম্পাদক সাদ্দামের জুতা কামড়া খায় ফেলবে। এই বাংলাদেশের বাটপার বুদ্ধিজীবীরা রব্বানির জুতা খায় ফেলবে কামড়া কামড়া, সম্রাটের জুতা খায় ফেলবে, জাহাঙ্গীর মেয়র আছে না, এদের জুতা, এরা যে তরুণ, এদেরই জুতা চাটা শুরু। শেখ হাসিনা পর্যন্ত যেতে পেলে তো ধন্য মনে করবে, শেখ হাসিনা তো সুযোগই দিবে না এবার তাদের জুতা। শেখ হাসিনা এবার এই সমস্ত বাটপারদের, এই সমস্ত বুদ্ধিজীবীদের, সাংবাদিকদের তো শেখ হাসিনা জুতাও চাটতে সুযোগ দিবে না। আপনি অপেক্ষা করেন না। এখন আর মানবাধিকার কর্মীদের এখন আর শুনি, এখন যখন কবর থেকে লাশ তুলে পুড়ে ফেলে তখন তো মানবাধিকার সংস্থা টু শব্দটি করতে দেখি না। ভালো কাজ যখন ওই কি দীপু দাস চন্দ্র নাকি ওকে যে পুড়ে মারলো, তখন তো আইরিন খানেরা কোথায় ছিল? যখন জেলখানায় হ্যান্ডকাপ লাগিয়ে মৃত মানুষের হাতে হ্যান্ডকাপ, তখন এরা কোথায় ছিল আইরিন খানেরা? শুনেন, এইবার শুধু গণেশ উল্টিতে দেন, আমরা জানি কি বলতে হবে কাজ, ওইগুলো জানি আমরা কোথায় কি হবে। এই সমস্ত ফরমায়েশি মানবাধিকার কর্মী আমাদের দরকার নাই এই দেশে। আমরা দেশে এখন জাতিসংঘে এই তারেক রহমান গভর্নমেন্টকে ডিফেন্ড করতে হবে যে এটা ঠিক করে না, এটি ইয়ে করতে হবে সেটা। শুনে কার জন্য কি আত্মীয় হয়, জুবাইদুর রহমানের জন্য কি হয় আমরা জানি, এগুলো বুঝি। এগুলো ফরমাইশি মানবাধিকার কর্মীদের আমরা চিনে ফেলেছি। 2024-এর 5ই আগস্টের আগে বাংলাদেশের বুদ্ধিজীবী, প্রফেসর, লেখক, মানবাধিকার কর্মীদের আমি দেবতা মনে করতাম। 2024-এর 5ই আগস্টের পরে বুঝেছি এরা সব ফরমাইশি। এগুলো হলো 1 নম্বর বাটপার। ওর সাথে আমার চেয়ারম্যান গমসুর ওইটা ভালো, অন্তত মিনিমাম লজ্জা আছে। এরা মিথ্যা কথা বললেও একটু ঘুরায় পেঁচায় বলে। ওই যে গমসুর যে এমপি আছে ওইটা ভালো, এদের মিনিমাম লজ্জা আছে। এরা যদি 100 মানুষের ক্ষতি করে তো 500 মানুষের উপকার করে। কিন্তু আইরিন খানেরা সারা জীবনই দেশ, আর এখন বুঝতে পারছি এরা কত বড় বাটপার। আমাদের মানবাধিকার নিয়ে কথা বলে না কেন? আমরা কি করেছি? জামাত নিষিদ্ধ হলে এদের কলিজা ফেটে যায়, আওয়ামী লীগ নিষিদ্ধ হলে এদের তো একটু নাকে খড়ি দিয়ে হেচ্ছি করতেও দেখি না। ঘটনা কি? 2-3% দেশের যাদের সমর্থক, তাদের দল নিষিদ্ধ করা যদি ফ্যাসিজম হয়, তাহলে 5 কোটি মানুষের 50% মানুষের সমর্থিত দলটাকে আপনি নিষিদ্ধ করলেন কোন আইনে? আইরিন খানেরা সেই বিষয়ে কথা বলে না কেন? আইরিন খানেরা এটা বলে না কেন 112 জন বাদীকের নামে মামলা হতে যাচ্ছে, চিটিং কেস করেছে এরা, বাটপারি কেস করেছে। উল্টো এগুলো নয় মামলার কারা, ওই খুঁটির জোরে পাঠা কোপ করতে পারে, মরা মানুষেরও কান্দে নিলে চলতে পারে। তাই আইরিন খানেরা চলে। ভাবির ফুলারা এমপি, অনুরোধের আসরের এমপি। আমরা জীবনে কোনোদিন চেয়ারম্যান হওয়ার চিন্তা করিনি, যে বয়স হয় নাই, যোগ্যতা নাই। আমার ভাবির ফুলারা এমপি। তো আমরা তো বুঝে ফেলেছি এগুলো কিভাবে হয়। এগুলো তাকে বুঝতাম না। 2024 পরে বুঝতে পারছি যে বাংলাদেশে আরোপিত যোগ্যতা অর্জিত নয়। যোগ্য লোক ছাড়া অযোগ্য লোক এমপি হইতে পারে, অযোগ্য লোক মন্ত্রী হইতে পারে, অযোগ্য লোক স্পিকার হইতে পারে, অযোগ্য লোক প্রধানমন্ত্রী হইতে পারে। আমরা নিজের চোখে দেখলাম। আমরা দেখলাম অযোগ্য লোক, ফেল্টু লোক বিরোধী দলের নেতা হইতে পারে। 3 বার জামানত হারা লোক কিভাবে বিরোধী দলের এমপি হইলো, নেতা হইলো, আমরা দেখলাম। আমরা এও দেখলাম যে ভাবির পোলারা যারা মেম্বার হইতে পারবে না তারা এমপি। আমরা এও দেখলাম যে মুক্তিযুদ্ধের বীর বিক্রমী স্পিকার এখন রাজাকার আলবদরদের শোক প্রস্তাবনা আমরা দেখলাম শাকির মতো লোক যে জীবনে কোনোদিন 5টা ভোট পাবে না, সে এখন এমপি। আমরা দেখলাম জাহিদ পাড়া, যার 10টা ভোট নাই, 5টা ভোট নাই, সেও এখন দেখি প্রতিমন্ত্রী মর্যাদায়, তারেক রহমানের উপদেষ্টা। বাবা রে বাবা, আমরা দেখলাম অনেক কিছুই, তো দেখলাম অনেক কিছুই শিখলাম। এগুলো দরকার ছিল এই দেশে। মোল্লার মিলিটারি চরিত্র মানুষের জানা দরকার ছিল, রাজনীতিবিদদের চরিত্র মানুষের জানা দরকার ছিল। ক্ষমতায় গেলে মহান বিপ্লবী তখন আর কথা বলে না। এখন তাদের একটি বিশেষ দেশ, এখন তাদের হয়ে গেছে তাদের বন্ধু, পরীক্ষিত বন্ধু। ভারত, পাকিস্তান 30 লক্ষ মানুষ হত্যা করে আপনার বন্ধু, এবং তার সহকারীরা আপনার বন্ধু।
আর ভারত আপনাকে সহযোগিতা করে দেশ বানিয়ে দিল, মুক্তিযুদ্ধের সহযোগিতা করলো, 1 কোটি মানুষকে শরণার্থী হিসেবে সহযোগিতা করলো, খাদ্য দিল, সেই ভারত আপনার শত্রু দেশ। বাহ 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 বাহ, এটা জানা দরকার ছিল। আমরা 71 সালকে আরো ভালোভাবে দেখতে পারলাম আরেকবার। এটা দরকার ছিল 2024-এর 5ই আগস্টের মতো একটা বাটপারি বিপ্লব, সকল্ড একটা আন্দোলন দরকার ছিল। অনেকেরই মুখোশ খুলে গেছে, আমরা চিনতে পারতাম, আমরা বুদ্ধিজীবী, এমনকি আওয়ামী লীগের ভিতরে থাকা সাইদি লীগ, খালাজাহারি লীগ, তাদের আমরা চিনতে পেরেছি। বিএনপি জামাতকে আমরা চিনতে পেরেছি। এরা আসলে কি, এরা জাতীয় সঙ্গীত, বাংলাদেশের জাতীয় সঙ্গীত বাজলে তাদের পা লড়ে না, হাত লড়ে না, কিন্তু বিদেশি জাতীয় সঙ্গীত দেখলে দেখলাম কিভাবে চট করে গোলামের মতো 3 ফাল দিয়ে ক্যাঙ্গারের মতো লাভ দিয়ে দাঁড়িয়ে যায়। তখন আর হারামও থাকে না, বেরামও থাকে না, কিছুই থাকে না, সব জায়েজ। আমরা এই বাটপাড়িও ধরে ফেলেছি, আমরা বুঝতে পেরেছি এটা দরকার ছিল। আমার কেন যেন মনে হয় 2024-এর 5ই আগস্ট বাংলাদেশের মানুষের জন্য শেষ মুহূর্তে সাপে বড় হয়ে যাবে, আওয়ামী লীগের জন্য, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের জন্য সাপে বড় হয়ে যাবে। কারণ আমরা এখন দুধ কা দুধ পানি কা পানি হবে। আমরা দোস্ত চিনে ফেলেছি, দুশ্মনও চিনে ফেলেছি। আমরা বুঝে ফেলেছি যে আওয়ামী লীগের বঙ্গবন্ধুর নাম নিলে সে বন্ধু না হইতে পারে। আমরা বুঝে ফেলেছি, আমরা বুঝে ফেলেছি যে বুদ্ধিজীবী তত্ত্বজীবী নিয়ে অনুচ্ছেদ লিখবে সে আমাদের পক্ষে না হইতে পারে। আমরা বুঝে ফেলেছি, আমরা বুঝে ফেলেছি যে মৌলবী সারাদিন বলে যে 18 কোটি মানুষের জননী তারা ভোট না দিলে দুজকে যাবে, সে এখন জামাতের এমপি। আমরা বুঝে ফেলেছি, প্রশংসা করলেই কেউ কারো পক্ষ হয় না। আমরা বুঝে ফেলেছি এটা দরকার ছিল আগামী দিনের বাংলাদেশ গড়ার জন্য, আগামী দিনের মুক্তিযুদ্ধের পক্ষের বাংলাদেশ গড়ার জন্য এই সমস্ত টাউট বাটপারদের চিনে রাখা আমাদের জন্য উচিত ছিল। জি, ধন্যবাদ। একজন লিখেছেন আপনার কষ্ট যাতে বৃথা না যায়, শেখ হাসিনা আসার পরেও যাতে আপনি চলমান থাকেন, মুক্তিযুদ্ধ ধারণ করে আপনার মতো কেউ কথা বললে না, বিজয় আসবে। ধন্যবাদ। আমাদের কথা, আমাদের কণ্ঠ সবসময় মুক্তিযুদ্ধের পক্ষে সোচ্চার থাকবে, আমাদের কণ্ঠ সবসময় 72 সংবিধানের পক্ষে সোচ্চার থাকবে, ক্ষমতায় যে বা যারাই থাকুক। আমরা মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলবই, আমাদের পতাকার পক্ষে কথা বলবই, বলে যাবই। কোনো লোভ, কোনো লালসা, ক্ষমতা, কোনো কিছুই আমাদের রুখতে পারবে না। ভালো আছেন? আপনারা দেখছেন বাংলাদেশ উত্তাল। শুধু বাংলাদেশ উত্তাল নয়, বাংলাদেশের সমাজ, রাজনীতি, অর্থনীতি সব কিছুই এমন একটা জায়গায় আছে যে জায়গা থেকে মানুষের কোনো স্বপ্ন নেই। মানুষ এখন আর সুন্দর দেশের স্বপ্ন দেখতে ভুলে গেছে। মানুষ এখন স্বপ্ন দেখে মব কখন এসে তার অন্ডকোষ চেপে ধরবে। মানুষ এখন স্বপ্ন দেখছে কখন 3 হাত লম্বা ছুরি নিয়ে তার ঘর বাড়ি লুট করে নেওয়ার জন্য জুলাই সন্ত্রাসীরা আসবে। মানুষ এখন স্বপ্ন দেখে, মানুষ এখন আতঙ্কে থাকে 1971 সালের ঘাতক দালাল আলবদর আল শামসরা কখন এসে বাংলাদেশের স্বাধীনতার যে চিহ্ন, সেই চিহ্নসমূহকে মুছে ফেলবে। সেই রকম একটা অবস্থায় গতকাল আমাকে আমার একজন রাজনৈতিক কর্মী বললেন যে মঞ্জু ভাই, আপনি কি বলতে পারেন এই জামাত বিএনপি অ্যালায়েন্স এখন সংসদে আসার পর বাংলাদেশে দর্শন, খুন, চাঁদাবাজি, বলৎকার, মাদ্রাসায় বলৎকার, মসজিদে বলৎকার, এতিমখানায় বলৎকার, হ্যাবজখানায় বলৎকার, এসব বেড়ে গেল কেন? তা আমি একটু হেসেই বললাম যে তুমি কি এর চেয়ে ভালো কিছু আশা করেছিলে? তারা আল্লাহর প্রেরিত একদম জিবরাইলের দূত, এইরকম কি তোমরা মনে করেছিলে? না, এরকম মনে করার কোনো কারণ নেই, কারণ ইতিহাস আমাদেরকে সেটা বলে না। কেন বলে না? 1971 সালে যখন মহান মুক্তিযুদ্ধ শুরু হয়, বাংলাদেশে আপনি 2.5 লক্ষ নারীর ইজ্জত গিয়েছে বলে আপনি শুনেছেন, আমি শুনেছি। এই 2.5 লক্ষ হচ্ছে তারা যারা স্বীকার করেছে যে আমাদেরকে ধর্ষণ করেছে, নির্যাতন করেছে, অত্যাচার করেছে, হত্যা করেছে। কিন্তু আরো লক্ষ লক্ষ নারী লজ্জায় সামাজিক লোক চক্ষুর অন্তরালে চলে গিয়েছেন। তারা ভয়ে, সংসারের ভয়ে, সামাজিক নিগৃহীত হওয়ার ভয়ে তারা এটা প্রকাশ করেননি। সত্যিকার অর্থে যেই পরিমাণ নারীকে ধর্ষণ করেছে, নির্যাতন করেছে, তার পরিমাণ 10 লক্ষেরও অধিক। তাহলে যে বাংলাদেশের কার ঘরে সুন্দরী নারী আছে?
কার বউ সুন্দর, কার মেয়ে সুন্দর, এটা কিন্তু পাকিস্তান বাহিনী জানতো না। এটা জানতো কারা? এই বাংলার রাজাকার, আল বদর, আল শামস, নেজামে ইসলাম, মুসলিম লীগ এবং জামাতে ইসলাম। তারা জান, তাদের মিলিশিয়া ছিল কিরকম? রাজাকার বাহিনী বানাইছে একটা গ্রুপ দিয়ে, আল বদর বানাইছে, আল শামস বানাইছে, যারা এখনকার শিবির, ওই সময় ছাত্র সংঘ নাম ছিল তাদের। এই ছাত্র সংঘের এই তরুণ তরুণ ছেলেবেলেদেরকে রাজাকার বানাইয়া, আল বদর বানাইয়া, আল শামস বানাইয়া বিভিন্ন গ্রামে গ্রামে ঢুকাই দিত। তাদের কাজ হতো কার গাছে ফল আছে, কার ঘরে নারী আছে, কার পুকুরে মাছ আছে, কার গোয়ালে গরু আছে, সেগুলা চেক করার জন্য। এবং অনেক মানুষের গরু নিয়ে জবাই করে খেয়ে ফেলছে, ছাগল নিয়ে জবাই করে খেয়ে ফেলছে, এবং নারীদেরকে তুলে নিয়ে গেছে। তুলে নিতে পাকিস্তানি সেনারা আসতেন সবার শেষে। প্রথমে এই রাজাকার আল বদরেরা বলে দিতেন যে কোন বাড়িতে কার মেয়ে সুন্দর, কার বউ সুন্দর। সেখানে গিয়ে তারা নিজেরাও দর্শন করেছে এবং পাকিস্তানি বাহিনী দিয়েও এই নারীদেরকে সম্ভ্রমহানি করেছে, ধর্ষণ করেছে, অনেককে হত্যা করেছে। আপনারা জানেন স্বাধীনতা যুদ্ধের পর যেসব কনসেন্ট্রেশন ক্যাম্পগুলো আবিষ্কার হয়েছে, সেই সব জায়গা থেকে লক্ষ লক্ষ নারীকে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। কারণ সামাজিক ভয়ে সুইডেন থেকে, নরওয়ে থেকে, ডেনমার্ক থেকে অনেক এনজিও গিয়ে তাদেরকে বাংলাদেশ থেকে গোপনে নিয়ে গেছে। হাজার 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 ওয়ার চাইল্ডকে ইউরোপে, আমেরিকায় তারা দত্তক হিসেবে নিয়েছে। কারা এরা? এরা হচ্ছে 1971 সালের ঘাতক, দালাল এবং 1971 সালের রাজাকার, আল বদর, আল শামস, জামাতে ইসলামীর লোক। এবং তারা এই নারীদেরকে শুধু ধর্ষণ নির্যাতনই করে নাই, তাদের অনেককে সন্তান সম্ভব পর্যন্ত করেছে। তাহলে 1971 সালে দেশের স্বাধীনতা, যেখানে 80 থেকে 90% লোক একদিকে, মাত্র 10 থেকে 20% মানুষ মিলে তারা এই দেশটাকে পাকিস্তানি সেনাবাহিনীর সহযোগিতায় একটা জাহান্নামে পরিণত করেছিল। 1 কোটি মানুষকে এ দেশ থেকে বিতাড়িত করেছিল। এবং হিন্দু পরিবার, বৌদ্ধ পরিবার, জৈন, মানে মুসলমান, নন মুসলিম যেসব ফ্যামিলিগুলো ছিল, তাদের জীবনকে তো আরো দুর্বিষহ করে তুলেছিল। সেই সময়ের এই রাজাকার আল বদরেরা 2024-এ এসে, 25-এ এসে, 26-এ এসে ভালো হয়ে যাবে, এই কথাটি চিন্তা করার কোনো কারণ নেই। আমি ব্যাখ্যা এটাই করেছিলাম যে তারা বদলায়নি, তারা বদলাবে না। তারা বদলায়নি কিভাবে বুঝলেন? 1971 সালে তারা স্বাধীনতার বিরুদ্ধে ছিল, আর 2024 সালে আর যে কিবরিয়া নামে একটা শুয়োরের বাচ্চা আছে, ওই শুয়োরের বাচ্চা সাম্প্রতিক সময়ে এক নারীকে নিয়ে এসছে, জামাতের এমপি। সে বলে 1971 সালে জামাত কোনো অন্যায় করেনি, জামাত কোনো স্বাধীনতা বিরোধী করেনি, এবং যেগুলো আপনারা শোনেন এগুলো হচ্ছে প্রপাগান্ডা, মিথ্যা। ওই শুয়োরে একটা প্রশ্ন করলো না যে 2.5 লক্ষ নারী নির্যাতনের যে রেকর্ড আছে সেটা কি? 30 লাখ লোক মরুক আর 3 লক্ষ মরুক, এই যে লক্ষ লক্ষ জীবন গেল, সেইটা কি? সেটা পর্যন্ত বলে নেই। আমরা জানি মৃত্যুর সংখ্যা 30 লাখেরও অধিক, এবং পৃথিবীর টপ ক্লাস অন্তত 50টা জার্নালে এই নিউজটি প্রকাশিত হয়েছে বঙ্গবন্ধু বাংলাদেশে ফিরে আসার আগেই। সেই এই টুটকা দাঁড়িয়ালা, এই আর যে কিবরিয়া, সে এই জামাতদেরকে এনে প্রমোশন দেয়। তার ভেতরেরটা আস্তে আস্তে বেরিয়ে এসছে। এরা স্বাধীনতা বিরোধী, এরা হচ্ছে লুঙ্গির তলে থাকা। ঢাকা বিশ্ববিদ্যালয় যেরকম ছাত্রলীগের লুঙ্গির তলে থেকে জামাত শিবির তাদের রাজত্ব তৈরি করেছে, ঠিক এইসব আর যে কিবরিয়ারাও তাদের বর্ণ লুকিয়ে। আরেকটা আছে ডাক্তার নাবিল, সেটাও কিন্তু আরেক রাজাকারের সন্তান, আরেক রাজাকারের বংশধর, আরেক রাজাকারের আদর্শিক সন্তান। খুব সুন্দর সুন্দর কথা বলবে, কিন্তু মূলত মৌলবাদী, ধর্মান্ধ এবং প্রগতি বিরোধী, স্বাধীনতা বিরোধী। বুদ্ধির মুক্তি এবং চিন্তার স্বাধীনতা আন্দোলনটি শুরু হয়েছিল 1930-এর দশকে। সেই 30-এর দশক থেকে কবি নজরুলদের সময় থেকে 1971 সাল পর্যন্ত এই আন্দোলনটি একটি ধারায় ছিল। বঙ্গবন্ধু 1949 সালে যখন বাংলাদেশ আওয়ামী লীগ করেন, সেই বুদ্ধির মুক্তি এবং চিন্তার স্বাধীনতা, অসাম্প্রদায়িক চেতনা এবং সকল মানুষের জন্য ইনক্লুসিভ একটা রাষ্ট্রের স্বপ্ন নিয়ে 71-এ মহান মুক্তিযুদ্ধ পর্যন্ত সংগ্রাম করে গেছেন, এবং তার স্বাধীনতার পরেও তিনি সংগ্রাম করে গেছেন। এই যে আর যে কিবরিয়াদের মতো
এই নাবিলদের মতো এই সব ধর্মান্ধ মৌলবাদী এই বদ্ধ উন্মাদরা এই বিভিন্ন ছায়াতলে থেকে থেকে দেশ এবং জাতিকে ধ্বংসের দিকে নিয়ে যায়, আমাদের অসাম্প্রদায়িক চেতনাকে ধ্বংসের দিকে নিয়ে যায়। এবং সেই জন্য বলছি যে 1971 সালে তাদের যে চরিত্র ছিল 2024 একই চরিত্র, 32 নম্বরকে ভাঙতে হবে। এরা কারা? এরা হচ্ছে জামাত, এরা হচ্ছে জামাতের শিশু সন্তান এনসিপি। এরা হচ্ছে জামাতের একটা গ্রুপ যারা বিএনপির ভিতরে আশ্রয় গ্রহণ করেছে, আওয়ামী লীগের ভিতরে যেভাবে লুঙ্গির তলে ছিল সেই রকম ভাবে এরাই কিন্তু 32 নাম্বার ভেঙেছে, এরাই কিন্তু বেগম রোকেয়ার মূর্তি ভেঙেছে, এরাই কিন্তু মাজারে হামলা করেছে, এরাই কিন্তু বাউলদেরকে হত্যা করার জন্য তাদের প্রাণনাশের চেষ্টা করেছে, এরাই কিন্তু কবর থেকে মৃত লাশ তুলে পুড়িয়ে ফেলেছে, এরাই কিন্তু এই হিন্দু হওয়ার কারণে একটি ছেলেকে এইভাবে নির্মমভাবে আগুন দিয়ে হত্যা করেছে। তাহলে আপনারা খেয়াল করেন 1971 সালের তাদের যে চরিত্র, যেখানে হিন্দু, আপনারা দেখেছেন 71 সালের কিছু কিছু ছবি যে লুঙ্গি খুলে দেখছে সে হিন্দু নাকি মুসলমান। খেয়াল করে দেখেন তো, লালনের একটি গান আছে যে সুন্নত দিলে হয় মুসলমান, নারীর তবে কি হয় বিধান। খেয়াল করে দেখেন, এই যে সুন্নত দেখা আপনি মুসলমান চিনছেন, পুরুষ হলে, নারী হলে কিভাবে চিনবেন? সেটা চিনার উপায় ছিল না। এই জন্য নির্বিচারে হত্যা, দর্শন, নির্যাতন 71-এ যেভাবে করেছে এই 2024-এও কিন্তু সেটাই চলছে। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আওয়ামী লীগের এবং প্রগতিশীল ধারার মুক্তিযুদ্ধের সপক্ষের বহু নারী নির্যাতনের সম্মুখীন, বহু নারীকে হত্যা করা হয়েছে, বহু পুরুষকে হত্যা করা হয়েছে, বহু জায়গায় তাদের ঘরবাড়ি দখল করে নেওয়া হয়েছে, তাদের ব্যবসা প্রতিষ্ঠান দখল করে নেওয়া হয়েছে। সবচাইতে বড় প্রমাণ হচ্ছে ইসলামী ব্যাংক দখল করে নিয়েছে। এই যে জামাতের এক এমপি বলল না আমার স্ত্রী 2.5 কোটি টাকা লোন নিয়েছে, এটা তো কিচ্ছু না। খেয়াল করে দেখেন বাংলাদেশে 2.5 কোটি টাকা কিচ্ছু না। তাদের তো উপর থেকে টাকা আসে, তাদের ওই যে জিব্রাইল ফেরেশতার মাধ্যমে হয়তো তাদের কাছে টাকা আসে আর কি, সেই জন্য এই ছোটখাটো টাকা তাদের কাছে কিচ্ছু না। বিনা জামানতে ইসলামী ব্যাংক থেকে লোন নিয়েছে। আপনি নিতে পারবেন বিনা জামানতে? পারবেন না, কিন্তু তারা পারবে। এখন খেয়াল করে দেখেন, ওই ছোট ভাইয়ের প্রশ্নের জবাব দিতে গিয়ে, সহকর্মীর প্রশ্নের জবাব দিতে গিয়ে যে কথাটি আমি বলেছিলাম যে 1971 থেকে 2024 জামাতের চরিত্র বদলায়নি। সুতরাং আরেকটি যুদ্ধ অনিবার্য। এই যুদ্ধে বহু পক্ষ থাকবে, কিন্তু কারা জিতবে সেটা ঠিক করে দিবে আমার ভৌগোলিক অবস্থান, কারা জিতবে সেটা ঠিক করে দিবে কার বন্দুক কি সময়। খেয়াল করেন যে আজকে আওয়ামী লীগ কোণঠাসা হয়ে আছে, কিন্তু এই সময়টা বেশি দিন আর নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন তিনি ফিরছেন। তার এই ফেরা বাংলাদেশের জন্য আবার নতুন ইতিহাসের জন্ম দেবে, এবং সেই ইতিহাস 1971 একসাথে মিলিয়ে দেবে, এবং বঙ্গবন্ধুর যে অসমাপ্ত কাজ সেই কাজ এবার সমাপ্ত হবে। আপনারা জানেন বঙ্গবন্ধু যদি চাইতেন সেদিন 1972 সালের 10 জানুয়ারি লক্ষ লক্ষ রাজাকার আলবদর আল শামসকে ধরে ধরে রাস্তার উপর হত্যা করতে পারতেন। মানুষ এতটা বিক্ষিপ্ত ছিল, কিন্তু তিনি করেননি। কেন করেননি? তিনি চেয়েছিলেন ইনক্লুসিভ একটা রাষ্ট্র, হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, মুসলমান থাকবে, যে ধর্ম করে সেও থাকবে, যে ধর্ম করে না সেও থাকবে, যে ধর্মের লেবাস ধরে সেও থাকবে, যে লেবাস ধরে না সেও থাকবে। সেই ইনক্লুসিভ রাষ্ট্রের স্বপ্ন দেখে বঙ্গবন্ধু যে ভুল করেছেন, 75-এ তার মাসুল দিয়েছেন, এবং 2024-এ জননেত্রী শেখ হাসিনা সেই মাসুল দিয়েছেন। কিন্তু আগামীতে এই ভুলটি আর হবে না। আপনারা তৈরি হন, প্রধানমন্ত্রী ফিরছেন, এবং এই জামাত, এই আলবদর, এই আল শামস, এই রাজাকার, ইভেন বিএনপির ভেতরে থাকা সেই বর্ণছোড়া জামাতে ইসলামী শিবিরের যেসব ছেলেরা রয়েছে তাদেরকেও কিন্তু চিহ্নিত করার প্রক্রিয়া চলছে। ভালো থাকবে। শহীদ ভাই, একটা জিনিস আপনি খেয়াল করেছেন কিনা জানি না, মনে হয় খেয়াল করেছেন, কারণ খেয়াল করারই কথা, এটা আপনার চোখ এড়ানোর কথা না।
যে আজকে আমরা দেখলাম যে রয়টার্স এর কাছে শেখ হাসিনা একটা ইন্টারভিউ দিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভানেত্রী। উনি এর আগেও একটা ইন্টারভিউ দিয়েছিলেন এনডিটিভিকে। এনডিটিভি ইন্ডিয়ান মিডিয়া, ওটাকে আবার অনেকে কোট করে আল জাজিরা অথবা এএফপি তারাও রিপোর্ট করেছিল। কিন্তু এবার সরাসরি রয়টার্সই তাকে একটা এবার আর লিখিত ইন্টারভিউ না, টেলিফোন ইন্টারভিউ করেছে বলে আমি যে যতটুকু পেলাম। সেখানে নানা রকম কথা হয়েছে, আমরা ওই কথাগুলো নিয়ে একটু কথা আপনার সঙ্গে আলোচনা করতে চাই। প্রথমত উনি বলেছেন যে উনি এবং ওনার দলের সিনিয়র লিডারদের নিয়ে ওনারা শিগগিরই ঢাকায় ফিরবেন এবং সারেন্ডার করবেন, আদালতের শরণাপন্ন হবেন। আপনি এটাকে কতটুকু গুরুত্ব দিচ্ছেন? প্রথমত এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সংবাদ, এবং রয়টার্সের সাথে ইন্টারভিউ মানে এটা ইন্টারন্যাশনাল মিডিয়ার সাথে একটা ইন্টারভিউ, এর আগে এনডিটিভির সাথে একটা ইন্টারভিউ, এবং নানানভাবে এরকম একটা ঘোষণা ওনার পক্ষ থেকে এসেছে যে উনি মাতৃভূমিতে ফিরতে চান। এবং এবার পরিষ্কারভাবে বললেন যে যেহেতু তার বিরুদ্ধে একটা বিচার হয়ে গেছে, তার বিচারের রায় হয়েছে, উনি আদালতের কাছে সারেন্ডার করবেন। আর দিনক্ষণটা ঠিক করেননি, ডিসেম্বর মাসের কথা বলেছেন, এবং সেখানে কিছুটা ইমোশনও আছে। তিনি বলেছেন যে যতটুকু পড়লাম, তিনি বলেছেন যেখানে তার বাবা মার কবর, যেখানে তার বাবা মা শুয়ে আছেন, সেখানেই তার মৃত্যু হোক, এটা তিনি চান। এবং তার দলের অনেক নেতা কর্মীর উপরে যে অত্যাচার নির্যাতন, সেগুলোর কথা উনি বলেছেন, এবং সেজন্য তিনি মনে করছেন যে তার দলের সকল নেতা কর্মী সহ তিনি আসবেন, সারেন্ডার করবেন। যারা বাইরে আছেন তাদের কথা বলছেন, সিনিয়র লিডাররা আসবেন, সারেন্ডার করবেন। একই দিনে বাংলাদেশের সব জায়গায় তাদের বিরুদ্ধে যত মামলা মোকদ্দমা হয়েছে আমরা জানি, আওয়ামী লীগ নেতা কর্মীদের নামে শত শত মামলা আছে, এবং সেই সকল মামলায় শত শত লোককে অভিযুক্ত করা হয়েছে, সাধারণ মানুষকে অভিযুক্ত করা হয়েছে। তাদের মধ্যে সাংবাদিক আছেন, শিক্ষক আছেন, এবং অন্যান্য পেশার লোকজন আছেন যারা সরাসরি আওয়ামী লীগের রাজনীতির সাথে ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন না। তো সেরকম একটা ঘোষণা রয়টারের মাধ্যমে তিনি দিয়েছেন। তো এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ঘোষণা। এবং তিনি এটাও বলেছেন, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি কি বাংলাদেশ সরকারের সাথে কোনো আলাপ আলোচনা করেছেন কিনা। তিনি বলেছেন মানে ঢাকার সাথে আলাপ আলোচনা করেছেন কিনা। তিনি উত্তর দিয়েছেন যে না, ঢাকার সাথে তার কোনো আলাপ আলোচনা হয়নি, এবং ঢাকার সাথে তিনি আলাপ আলোচনা করবেন এমনটাও বলেননি। বলেছেন যে এটা তো আলাপ আলোচনার বিষয় না, আমাদের ফেরত আসা, আওয়ামী লীগের রাজনীতি করা, এটা জনগণের বিষয়, জনগণ সিদ্ধান্ত নেবে। আমরা যদি কোনো ভুল করে থাকি, জনগণ সিদ্ধান্ত নেবে, তাদের সিদ্ধান্তের উপরে আমরা নির্ভর করি। জি, এখানে একটা বিষয় হলো যে উনি বলেছেন যে উনি দলের সিনিয়র লিডারদের নিয়ে ফিরবেন। সিনিয়র লিডার বলতে যাদেরকে বুঝিয়েছেন, আমরা এমনিও জানি, আমরা আগেও দেখেছি, বহুবার দেখেছি যে শেখ হাসিনা নিজে ব্যক্তিগতভাবে খুবই সাহসী একজন মানুষ, রাজনৈতিক নেতা, এবং ওনার এই সাহসের পরিচয় আমরা এর আগে বহুবার দেখেছি। তো উনি যতটা সাহসী, ততটা কি তার দলের সিনিয়র লিডাররা তাদের নিয়ে যখন ফিরবেন বলছেন, আপনার কি মনে হয় যে উনি যদিও ফিরবেন কিনা আমি জানি না, যদি ফিরেন সেখানে সিনিয়র লিডারদের কি ওনার পাশে দেখতে পাবেন বলে আপনার ধারণা? আমার ধারণা এবং আমার বিশ্বাস এরকম যে হ্যাঁ, উনি যদি ফিরে আসেন এত প্রতিকূলতার মাঝে, উনি সিনিয়র লিডাররা ওনার সাথে ফিরবেন এবং ওনাকে অনুসরণ করবেন, এটা আমার মনে হয়। কারণ এর আগে আপনার নিশ্চয়ই মনে আছে যে একটা গ্রেনেড হামলার ঘটনা ঘটেছিল, তখন তাকে যে মানব বর্ম রচনা করে যে তাকে রক্ষা করেছিল, সেখানে কিন্তু সব সিনিয়র লিডাররা ছিলেন। সুতরাং শেখ হাসিনার প্রতি তাদের লিডারদের বা তাদের নেতা কর্মীদের, বিশেষ করে তৃণমূল কর্মীদের তো অনেক আস্থা আছে। কেউ কেউ হয়তো ফিরবেন না, নাও ফিরতে পারেন, তারা তখন বাদ হয়ে যাবেন, আওয়ামী লীগের রাজনীতিতে তাদের আর কোনো অবস্থান থাকবে না। সুতরাং এটা নির্ধারণ করবে যে তারা আওয়ামী লীগের রাজনীতিতে থাকতে চান কিনা, এবং তারা বাংলাদেশের মানুষের সাথে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে চান কিনা। কারণ আপনি রাজনীতি করবেন, আপনার বিরুদ্ধে মামলা মোকদ্দমা হবে, সেই মামলা কোন সময় সত্য মামলা হতে পারে, এবং অধিকাংশ ক্ষেত্রে রাজনীতিবিদদের নামে মামলা তো মিথ্যা মামলা হয়, এটা তো দেখা যায়। যেখানে আপনি ধরেন ঢাকায় আছেন, আপনি রাজনীতি করেন, আপনার নামে মামলা হলো রংপুরে যে আপনি অমুক হত্যার সাথে যুক্ত আছেন, আপনি সেখানে ছিলেন। আপনি আছেন চট্টগ্রামে, মামলা হলো খুলনাতে। এইরকম পেশাজীবীদের বিরুদ্ধে মামলা হয়, আমরা দেখেছি তো, বিভিন্ন সম্পাদকদের বিরুদ্ধে মানহানির মামলা দেখেছেন আপনি। অযথা একটা মানহানির মামলা আছে যেটা ঢাকায় করলেই চলে, সেই মামলা আপনার কুষ্টিয়া, যশোর,
চট্টগ্রাম, রংপুর, মানে উনাকে এইসব মামলায় হাজিরা দেন। আমাদের এই সিস্টেম আর কি, আমি এই বিচারের যে সিস্টেমের কথায় আসলাম, যে বিচারেরটা এরকম যে এবং কিভাবে এইসব মামলা নেওয়া হয়, কেন নেওয়া হয়, আপনি যে ঘটনা যেখানে ঘটবে মামলা সেখানে হবে, এটা একটা সাধারণ নীতি থাকা উচিত, নীতি আছেও। তাহলে আপনি মাসুদ কামাল আজকে যদি আপনি কারো মানহানি করেন, তাহলে আপনি যখন ঢাকা শহরে বসে এই কাজটা করছেন, তখন আপনার নামে যদি মানহানি মামলা কেউ করতে চায়, তার উচিত ঢাকা মেট্রোপলিটন কোর্টে যায় মামলা করা, যে থানায় আপনি আছেন সেই থানায় যায় মামলা করা। আপনার বিরুদ্ধে কুষ্টিয়া মামলা করার তো কোনো দরকার নেই, আপনার বিরুদ্ধে যশোরে মামলা করার দরকার নেই। বাংলাদেশের আমরা তো অনেক ধরনের সংস্কারের কথা শুনেছি, অনেক কিছু পরিবর্তনের কথা শুনেছি, স্বাধীনতা 2.0 এসব শুনেছি, আপনার আমাদের জাতীয় পতাকা পরিবর্তনের কথা শুনেছি, জাতীয় সঙ্গীত পরিবর্তনের কথা শুনেছি, সংবিধান ফেলে দেওয়ার কথা শুনেছি, সবই শুনেছি যে আমরা নতুন ভাবে অনেক কিছু করতে চাই। কি নতুন করতে চাই? একটাই জিনিস, যে এতদিন যে ফ্যাসিবাদী শাসন ছিল, এতদিন ধরে বাংলাদেশে যে অগণতান্ত্রিক ব্যবস্থাগুলো চালু আছে, আর যেসব জিনিস আমাদের জাতির যে উন্নতি, সেই উন্নতির পথে বাধাগ্রস্ত হয়ে আছে, বিশেষ করে পলিটিক্যাল যেসব জিনিস, সেগুলোতে আমরা পরিবর্তন আনবো। আপনি এই মামলার ক্ষেত্রেও তো এই ছোট্ট পরিবর্তন আনা একদম মানে এটা কোনো মানে কোনো বড় বিষয় না। এটা আমাদের আইনের যে আইনের অধীনে মামলাগুলো হয়, আমাদের যে প্যানেল কোড আছে এবং আমাদের যে মামলার পরিচালনার যে সমস্ত নীতিমালা আছে, সেই সব অনুযায়ী ওখানে একটা পরিবর্তন আনলে হয়, ভাই যার নামে যে মামলা সেইখানে করতে হবে। অযথা একজনের নামে মামলা বিভিন্ন জায়গায় করা চলবে না, আপনাকে ওই জায়গায় যে মামলা করতে হবে, ওখানে উকিল আছে, ব্যারিস্টার আছে, তাদের সাথে নিয়ে মামলা করেন। জি, আমরা জানি যে উনি ভারতে আছেন, ভারত সরকারের কাছে উনি আছেন, এবং ওনাকে খুব স্বাধীনভাবে কোথাও চলাফেরা করতে দেখা গেছে, এমন খবরও কিন্তু আমরা গত 2 বছরে পাইনি। তো মানে উনি ভারত সরকারের কাস্টডিতে আছেন অথবা নিরাপত্তার মধ্যে আছেন, খুব বাইরে বেরোচ্ছেন না। এর মধ্যে উনি বিদেশি একটা মিডিয়াকে ইন্টারভিউ দিলেন, রয়টার্স এর মতো একটা মিডিয়াকে। আপনার কি মনে হয় যে এই ইন্টারভিউ পেছনে ভারত সরকারের কোনো ভূমিকা আছে? প্রথমত আমরা একটা বিষয়ে পরিষ্কার হই যে উনি ভারত সরকারের কাস্টডিতে নাই, সুতরাং ওনাকে কোনো কারণে কাস্টডি করা হয়নি, উনি কাস্টডিতে নাই। কেন? উনি ভারত সরকারের কোনো আইন লঙ্ঘন করে ভারতে প্রবেশ করেন নাই, শুধু অনধিকার প্রবেশের জন্য উনি কাস্টডিতে নেওয়ার বা তার নামে মামলা করার যে সুযোগ ছিল সেটা নেই। সুতরাং আমাদের একটা ব্যবস্থা, আমাদের সরকার সেই সময় যারা দায়িত্বে ছিলেন তারাই তাকে আমাদের হেলিকপ্টার ব্যবহার করে বিমানবন্দরে নিয়ে যে আমাদের এয়ারফোর্সের প্লেন ব্যবহার করে ভারত সরকারের সাথে আলাপ আলোচনা করে তাকে সেখানে রেখে আসছে। সুতরাং উনি ভারত সরকার উনাকে অতিথি হিসাবে গ্রহণ করেছেন, অতিথি হিসাবে বরণ করেছেন, এটাও বলতে পারেন। এবং ভারতের সরকার এবং ভারতের সমস্ত রাজনৈতিক দল এই বিষয়ে তাকে যে আতিথ্য দেওয়া হয়েছে এই বিষয়ে তারা একমত হয়েছেন। হ্যাঁ, তিনি যেহেতু আশ্রয় আছেন এবং বাংলাদেশের সাথে শেখ হাসিনার ভারতে অবস্থান নিয়ে বাংলাদেশের সাথে মানে সরকারের সাথে ভারত সরকারের যে টানাপোড়েন চলছে, বিশেষ করে ইউনূস সরকারের মানে একেবারে অচল অবস্থার দিকে চলে গিয়েছিল। সুতরাং ইউনূস সরকারের সময় তার যে এক্সট্রাডিশন করার জন্য তাকে যে বারবার চিঠি দেওয়া হয়েছে, এইসব কারণে ভারত সরকার নিশ্চিতভাবে তাকে বলেছেন যে আপনি যেহেতু আশ্রয়িত আছেন, আপনি থাকেন, আপনি চলাফেরা করবেন না, বাইরে যাবেন না। কেন? সেই নিরাপত্তা দেওয়ার তো বিষয় আছে, ভারতে উনি যদি বাইরে চলাফেরা করেন ওনার নিরাপত্তাটা কে দেবে? সুতরাং ভারত সরকারকে অতিরিক্ত একটা নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। এইসব বিবেচনা ভারত সরকার তাকে হয়তো বাইরে কোথাও যাওয়া আসার ব্যাপারে বিধিনিষেধ আরোপ করে থাকতে পারে, অথবা উনি নিজের থেকেই নিজের উপর একটা আরোপিত নিষেধাজ্ঞা দিয়েছেন যে নিজের থেকেই উনি এখন বের হচ্ছেন না। বাট উনি তো এখন কথা বলেননি, রয়টারে কথা বলছেন গতকাল, তার আগে এনডিটিভির সাথে কথা বলছেন, তার আগে প্রেস ক্লাবের যে সভাপতি তার সাথে কথা বলেছেন, বিভিন্ন সময় উনি কথা বলেছেন। এবং উনি ওই ইন্টারভিউতে এটাও আছে যে উনি বাংলাদেশের 125-এর মতো, সংখ্যাটা সঠিক কিনা দেখে নিতে হবে, 125-এর মতো নির্বাচনী এলাকার নির্বাচিত প্রতিনিধিদের সাথে কথা বলেছেন। তার মানে ওনার কাছে ফোন আছে, যে ফোনে ইন্টারনেট কানেকশন আছে, অ্যান্ড্রয়েড ফোন নিশ্চয়ই আছে, এবং উনি কথা বলতে পারছেন। সুতরাং তারপরে এই কথা বলার উপরে কোনো তেমন বিধিনিষেধ নেই বলে আমার কাছে মনে হচ্ছে। আবার কেউ একটা কথা আমি শুনছিলাম, অনেকে বলছিলেন যে গতবার উনি যখন এনডিটিভির কাছে ইন্টারভিউটা দিলেন,
ওই ইন্টারভিউর প্রেক্ষিতে আমি অনেককে বলতে শুনেছি, ওনারা বলেছেন যদি উনি শেষ পর্যন্ত দেশে আসেনও, তাহলে সেখানে একটা মধ্যস্থতাকারী দেশ থাকা লাগবে। একটা পুরো একটা দেশের সঙ্গে দেশ আমাদের দেশের সঙ্গে এক ধরনের দুতিয়ালি করবে, তারপর উনি আসবেন। আবার এখন উনি বলছেন উনি নিজেই আসবেন, এবং উনি আসলে উনি কিভাবে আসবেন? সেখানে কি আমাদের দূতাবাসের মাধ্যমে আসবেন, কিভাবে আসবেন? আবার আমাদের সরকার বলছে তারা ওনাকে আনার জন্য ভারতের কাছে বেশ কয়েকবার চিঠি দিয়েছে। এই কথাটাও দেখলাম যে এই ইন্টারভিউ শেখ হাসিনা উল্লেখ করেছেন যে ওরা চিঠি দিয়েছে আমাকে নেওয়ার জন্য, না আনা হবে, তারা চেষ্টা করছে, দরকার কি আমি নিজেই যাব, যে আমি ফেস করব। এবং উনি এখানে এই কথাটাও বলেছেন, আপনি একটু বলেন। তিনি বলেছেন যে দীর্ঘ সময় ক্ষমতায় থাকলে পরে কিছু সমস্যা হতেও পারে, আমাদের হয়তো হয়েছিল। এই কথাটা কিন্তু ওনার ইন্টারভিউ এক জায়গায় দেখলাম। তো এই সবগুলো মিলিয়ে আপনার কি মনে হয়? প্রথমত ভারত সরকারের কাছে সরকারের যে চিঠি গিয়েছে তাকে প্রত্যাপন চুক্তির অধীনে, সেইটা টেকনিক্যালি অনেক বিষয় আলোচনা করতে হবে। এবং একটা তো আছেই যে মৃত্যুদণ্ড যদি আপনি দিয়ে দেন তখন ওই প্রত্যাপন চুক্তিটা কার্যকর হবে না। তো ভারত সরকার প্রত্যাপন করার ব্যাপারে তো এখন পর্যন্ত কোনো আলোচনা শুরু করেনি, এবং আলোচনার আমরা দেখিনি এখন পর্যন্ত। কিন্তু বাংলাদেশ সরকার তাকে প্রত্যাপন চায়, তার মানে বাংলাদেশ সরকার চায় তিনি তাকে নিয়ে আসা এবং তার বিচারটা করা, এবং সেই বিচারটা কতটুকু ন্যায় ভিত্তিক হবে সেটা নিয়ে অনেক আলোচনা থাকতে পারে। সুতরাং আপনি অলরেডি চাচ্ছেন তাকে, তার বক্তব্য হলো যে আপনার এত আমাকে প্রত্যাপন চাওয়ার দরকার নেই, আমি নিজেই চলে আসবো, বিচারের সম্মুখীন হবো। তো সেটা তো অ্যাডভান্স, আরেকটু ভালো যে আপনারা তাকে গ্রহণ করেন। এখন তিনি কিভাবে আসবেন? আপনি তো আসতে হলে তার তো লাল পাসপোর্ট নিশ্চয়ই বাতিল করা হয়েছে যতদূর আমরা জানি, সুতরাং তাকে একটা দিতে হবে, ট্রাভেল ডকুমেন্ট দিতে হবে। ট্রাভেল ডকুমেন্ট ছাড়া তো কোনো এয়ারলাইন্স তাকে নেবে না প্যাসেঞ্জার হিসেবে। এরকম তো অবস্থার উনি সম্মুখীন হয়েছিলেন, তখন তার পাসপোর্টও ছিল, কিন্তু লন্ডন থেকে তাকে আসতে দেওয়া হচ্ছিল না, ওই যে মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকারের তত্ত্বাবধায়ক সরকারের সময়, অন্তর্বর্তীকালীন সরকারের সময়। তো তখন এই ব্যবস্থাটা হয়েছিল, তারপর তো উনি আসলেন, যেহেতু তার ট্রাভেল ডকুমেন্ট আছে যেটা বাতিল করা হয়নি, সে কারণে কিন্তু যে এয়ারলাইন্স তাকে প্রথমে উঠায় নেই তাকে প্যাসেঞ্জার হিসেবে, তার বিরুদ্ধে উনি মামলা করে দিয়েছিলেন। তখন এয়ারলাইন্স দেখলো যে আমরা কেন মামলার সম্মুখীন হবো, তার যেহেতু পাসপোর্ট আছে, ভ্যালিড পাসপোর্ট, তাকে আমরা নিয়ে যাবো। কিন্তু এখন তার কাছে তো কোনো ভ্যালিড পাসপোর্ট নেই, সুতরাং তাকে একটা ট্রাভেল ডকুমেন্ট ছাড়া কোনো এয়ারলাইন্স ক্যারি করবে না, এটা একটা। দ্বিতীয় হতে পারে যে আপনি আলোচনায় যদি করেন, উনি যখন আসতে চাবেন তখন আপনি যেভাবে তাকে ওখানে পাঠিয়ে দিয়েছেন আপনি সেভাবে তাকে নিয়ে আসবেন, তাই না? এটার সুযোগ আছে তো, আপনার পাঠানোর যেমন পদ্ধতি ছিল আপনার আনারও পদ্ধতি আছে, আপনি সেভাবে নিয়ে আসেন তাকে, এটা গেল একটা। আরেকটা আপনি বলছেন যে তারা কেউ কেউ মনে করেন তৃতীয় দেশের একটা নেগোসিয়েশন বা তৃতীয় দেশ এখানে ইনভলভ হবে কিনা, সেই ব্যাপারে তো উনার বক্তব্যে আমরা তেমন কিছু পাইনি। উনি বলছেন কোন দেশের ইনভলভমেন্ট দরকার নেই, কেন এটা তো আমার দেশ। আরেকটা আইনগত জিনিস হলো যে তার নাগরিকত্ব তো আপনি বাতিল করেননি এখনো, তো শি ইজ ভেরি মাচ বাংলাদেশি সিটিজেন, এবং যে কোনো বাংলাদেশের নাগরিকের তার দেশে ঢোকার একেবারে সাংবিধানিক অধিকার আছে, তার একটা ব্যক্তিগত অধিকার আছে, তার একটা জন্মগত অধিকার আছে। সুতরাং তিনি কিভাবে আসবেন, কিভাবে আসা সম্ভব, এগুলো নিয়ে আরো আলোচনা হতে পারে, বাট পথ আছে। আপনি আসতে বাধা নাও দিতে পারেন, আপনি আবার বাধা দিতে পারেন। বাধা যদি দেন, এই লাইনটা শেষ করে দেই, আপনি বাধা দিতে পারেন যে আপনি ট্রাভেল ডকুমেন্ট দিলেন না এবং আপনি তাকে আসতে দিলেন না, তাহলে আপনি এখন যে তাকে প্রত্যাপন চাচ্ছেন তাহলে সেটা ডিফিটেড হয়ে যাবে না। সুতরাং সরকারের কাছে বিষয়টা খুব সেন্সিটিভ, সরকারকে এই বিষয়গুলো ভালোভাবে পর্যালোচনা করতে হবে। আমি এখন আপনাকে শেষ প্রশ্নটা করতে যাচ্ছি, এটা একটু হাইপোথেটিক্যাল প্রশ্ন মনে হতে পারে, তারপর আমি বলি আপনাকে, সেটা হলো ধরা যাক উনি এলেন, এয়ারপোর্টের মাধ্যমে এলেন, একটা ট্রাভেল ডকুমেন্টও পেলেন, এয়ারপোর্টে আসার পর এখানে নিশ্চয়ই সরকার তাকে এখান থেকে অ্যারেস্ট করবে, কারণ উনি তো একটা মামলার দণ্ডপ্রাপ্ত আসেন। তো যদি অ্যারেস্ট করে, সেটা কি অবস্থা তৈরি হতে পারে বাংলাদেশে? এমন ভাবে তো একেবারে 2-2-4 মেলানো যাবে না, বাট শেখ হাসিনা তো একটা দলের নেতা, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, এবং তিনি 17 বছর আরো 5 বছর যোগ করেন, 15-5-20 বছর ক্ষমতায় ছিলেন।
তার একটা দল আছে যেটার নাম বাংলাদেশ আওয়ামী লীগ। সেই দলের একটা ঐতিহাসিক ভিত্তি আছে এবং সেই দলের সমর্থক, কর্মী সমর্থক, নেতা এবং তৃণমূল সমর্থকের সংখ্যা কত এটা নিয়ে আমরা বিতর্ক করতে পারি। বাট আমি এখন পর্যন্ত সব বিতর্কের মধ্যে যেটা সবচেয়ে কম পেয়েছি সেটা হলো যে 30% তাদের সমর্থন রয়েছে। কেউ কেউ এটাও নিয়ে বিতর্ক করেন, বাট নানান ইন্টেলেকচুয়ালরা, বিরোধীরাই বিতর্ক করে 30%-এর নিচে খুব একটা নামাতে পারেন না। তার মানে প্রায় 6 কোটি মানুষের সমর্থন আছে তার প্রতি, সেখানে ধরেন 3 কোটি অ্যাডাল্ট মানুষের সমর্থন আছে। তো এই যে 3-3.5 কোটি মানুষের যে সমর্থন আছে, সেই সমর্থনে কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা একটা আলোচনার বিষয়। তারপরেও তার অনেক সমর্থক, নেতা কর্মীরা এয়ারপোর্টে তাকে দেখার জন্য বা তাকে যে গ্রেপ্তার করে আনবে সেটাও দেখার জন্য ভিড় করতে পারেন। সেটা একটা বড় চ্যালেঞ্জ গভর্নমেন্টের জন্য, কিভাবে তারা এটাকে ঠিক করবেন, কিভাবে এই ব্যবস্থাটা তারা নিবেন যাতে নিরাপদে, কেন শেখ হাসিনা ফিরে আসবেন, এয়ারপোর্টে কোনো গোলযোগ হওয়া, রাস্তায় কোনো গোলযোগ হওয়া, তাকে জেলখানায় রাখবেন। আমাদের দেশে তো জেলখানায় মানুষকে মেরে ফেলার ইতিহাস আছে, তাই না? সেফ কাস্টডিতে আমরা জাতীয় 4 নেতাকে হত্যা করতে দেখেছি এবং তাদের বিচার এখনো শেষ হয়নি। সো আপনার সরকার যে চায় প্রত্যর্পণ, নিশ্চয়ই সরকার এইসব বিষয়ে চিন্তা ভাবনা করে। আর যদি সরকার চিন্তা ভাবনা না করে শুধু লেখার জন্য, চিঠি লেখার জন্য প্রত্যর্পণ চেয়ে থাকে, তাহলে আরেকটা বিষয়, এখন এই ঘোষণার কারণে সরকারকে এই বিষয়ে চিন্তা করতে হবে তারা কি করবেন, কিভাবে এটাকে ম্যানেজ করবেন, কিভাবে তাকে ন্যায় বিচারের সম্মুখীন করবেন। সবসময় তো বিচারের সম্মুখীন করবেন হয়তো বলা হয়, আমি বলছি যে ন্যায় বিচারের সম্মুখীন করবেন, সেটা সরকারকে ভেবেচিন্তে ঠিক করতে হবে যাতে এয়ারপোর্টে কোনো গোলযোগ না হয়, একুইনোর মতো কোনো ঘটনা না ঘটে। কেন বাংলাদেশে তো আপনি জানেন যে স্নাইপার রাইফেল তো যেখানে সেখানে নাকি পাওয়া যাচ্ছে, এবং সেই জুলাই আন্দোলনের সময় ওই 30 দিন বা 36 দিনে স্নাইপার রাইফেল ব্যবহৃত হয়েছে, এটা প্রমাণ পাওয়া যাচ্ছে। কিন্তু আমরা এখন পর্যন্ত খুঁজে বের করতে পারিনি কারা এই স্নাইপার রাইফেল ব্যবহার করলো। সো এগুলোর তো চিন্তা ভাবনা করতে হবে। উনি আসবেন, আসার পরে কি হবে সেটা এখনই বলা সম্ভব না। এই আসার বিষয়ে নিশ্চয়ই আলাপ আলোচনা হতে হবে। উনি আলোচনা করতে চান বা না চান, কিন্তু উনি যখন ফেরত আসবেন, ঠিক করে ফেলবেন, তখন তো আলাপ আলোচনা শুরু হবে নিশ্চয়ই। আমার মনে হয় যে এটা আলাপ আলোচনা হওয়ার দরকার আছে। জি, অনেক ধন্যবাদ জনাব আবু মোহাম্মদ শহীদ খান। প্রিয় দর্শক, আপনারা শুনলেন আমাদের সাবেক সচিব এবং রাজনৈতিক বিশ্লেষকের যে মূল্যায়ন এবং বিশ্লেষণ। শেখ হাসিনা কি আসলেই ফিরতে পারবেন, উনি কি আসলেই ফিরতে চাচ্ছেন? একাধিক মিডিয়াকে উনি একই কথা বলেছেন। প্রথমবার নয়, যদি আপনি ধরেও নেন যে কথার কথা বলেছেন, কিন্তু যদি আন্তর্জাতিক মিডিয়া রয়টার্স কেউ একই কথা বলেন, সেক্ষেত্রে এই বিষয়টা আমি মনে করি যে আমাদের যারা রাজনীতিবিদ আছেন দেশে, তাদেরও ভাবতে হবে যে যদি এটা উনি আসেন তাহলে সেটাকে কিভাবে মূল্যায়ন করবেন অথবা মোকাবেলা করবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।